মির্জা আব্বাস কেডা? মির্জা আব্বাস সান্দাবাস। মির্জা আব্বাস সান্দাবাস। মির্জা আব্বাস মির্জা আব্বাস সান্দাবাস। শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস একটা তসবি দিয়ে দিতে বলো হাতের সামনে তসবি চলবে আমার নামে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাসনাত তার ভেরিফাইড ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করেন। ভিডিওটা কিন্তু খুব ছোট, বেশি বড় না, মোটেই বড় না। সেখানে হাসনাত আব্দুল্লাহ বলছেন মির্জা আব্বাস কেডা এবং জবাবে শিশিরা বলছে মির্জা আব্বাস চান্দাবাজ। কালকে রাত ৯টার দিকে হাসনাত আব্দুল্লাহ নিজেই তার ফেসবুক পেজে, তার ভেরিফাইড ফেসবুক পেজে ওই যে ছবি ভিডিওটা, ওটার একটা ব্যাখ্যা দিয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন। উনি বলেছেন এই কাজটা ঠিক হয়নি। সবাই খারাপ, কেউ চাঁদাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী, কিন্তু একজন আল্লামা উপস্থিত হয়েছেন, উনি সব ভালো। এই চাঁদাবাজরাই মির্জা আব্বাসের ডুবাইতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারির ছোট্ট অবুজ ছেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। আপনারা সকলেই দেখেছেন ভিডিওটি হয়তো ইতিমধ্যে, যেখানে আপনারা দেখতে পেয়েছেন যে হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারির ছেলে হাসনাত আব্দুল্লাহ বলছে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির ছেলে বলছে চান্দাবাজ। মির্জা আব্বাস কি, মির্জা আব্বাস চান্দাবাজ, এরকম একটা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষমা চেয়েছে। মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেছে যে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় ওই ভিডিওতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। উল্লেখ্য, ভিডিওটি নির্বাচন চলাকালীন সময়ে ধারণ করা হয়েছিল, বরং এটি একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল আমাদের নিজেদের মধ্যেই। তবে গতকাল এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির জন্য আমি নিঃস্বার্থ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা আমার কোনোভাবেই উচিত হয়নি। একটা শিশুকে এটি শেখানো কোনোভাবেই ঠিক নয়। এটি আসলে খারাপ প্রভাব পড়বে সমাজে, এটি আমি বুঝতে পারিনি। এভাবে ছড়িয়ে পড়বে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসবে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাসকে ঘিরে এখন অনেকে অনেক ধরনের কথা বলছে। বিশেষ করে নিজের ভুল নিজে ধরতে পারাটাই সবথেকে বড় শক্তি, এটাই হচ্ছে ইনসাফের শক্তি, এটাই হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি মানুষ কি বলছে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস নিয়ে। কেন এবার হাসনাত আব্দুল্লাহ ক্ষমা চাইল? হাসনাত আব্দুল্লাহর জায়গায় অন্য কোনো ব্যক্তি হলে কি ভুল স্বীকার করত, দুঃখ প্রকাশ করত? মির্জা আব্বাস সান্দাবাস। মির্জা আব্বাস সান্দাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাসনাত তার ভেরিফাইড ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মির্জা আব্বাসকে নিয়ে হাসনাতকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, এটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং তাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এটি প্রকাশ্যে আসে এবং বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাসনাত আব্দুল্লাহ বলেন, ভিডিওটির জন্য আমি নিঃশর্ত ও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। তিনি আরও বলেন, রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। ফ্যাসিবাদ উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার আহ্বান জানিয়ে তিনি মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। প্রিয় দর্শক, প্রথমে আমি ভিডিওটা নিয়ে কথা বলি। সবচেয়ে ভালো হতো যদি ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি দেখাতে চাই না। এমনিতেও আমি ভিডিও দেখাই না, তারপরে আমি এই ভিডিওটা তো দেখাতে চাই না, কারণ যে কারণে এই ভিডিওটা নিয়ে কথা বলবো সেই কারণে এই ভিডিওটা আরেকবার দেখানো ঠিক হবে না।
ভিডিওটাতে দুটো চরিত্র, একজন হলেন আপনাদের খুবই পরিচিত মুখ, আমাদেরও পরিচিত মুখ, আমার খুব পছন্দের একটা মুখ, ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি, তার সরাসরি কথা বলতে পারার দক্ষতা, যোগ্যতা এবং মানে যুক্তিগ্রাহ্য কথা বলার জন্য মিস্টার হাসনাত আবদুল্লাহ, উনি ভিডিওটা একটা চরিত্র। আরেকটা চরিত্র হলো ছোট একটা বাচ্চা। এখানে দুজনের কথোপকথন, ভিডিওটা কিন্তু খুব ছোট, বেশি বড় না, মোটেই বড় না। সেখানে হাসনাত আবদুল্লাহ বলছেন মির্জা আব্বাস কেডা, এবং জবাবে শিশিরা বলছে মির্জা আব্বাস চান্দাবাজ। মির্জা আব্বাস ও বলতেছে মির্জা আব্বাস চান্দাবাজ, মির্জা আব্বাস কেডা, মির্জা আব্বাস চান্দাবাজ। এই ছিল স্লোগান ধর্মী কথাবার্তা। মানে উনি ওই বাচ্চাটা হাসনাত আবদুল্লাহ সন্তান কিনা আমি ঠিক জানি না, তবে সন্তান না হলে সন্তান তুল্য কেউ একজন হবেন। তো এইভাবে দুজনে, মানে আমরা যেরকম ছোটবেলা আমরাও করেছি, এরকম আমরা আমাদের পিতাদের সঙ্গে এরকম করেছি যে বাবা একটা কথা বললো আমরা এটা জবাব দিলাম, অথবা আমার সন্তানের সঙ্গে আমি এই ধরনের আচরণ করেছি। কোনো একটা বিষয়ে আমরা দুজন শুয়ে শুয়ে কথা বলতাম। এরকম একটা শুয়ে শুয়ে কথা বলার জন্য মানে যেরকম পরিবেশ থাকা দরকার, ঠিক সেরকম পরিবেশেই তারা কথাগুলি বলছিলেন। এই ভিডিওটা খুবই ভাইরাল হয়ে যায়, সবাই দেখতে থাকে এবং নানা ধরনের সমালোচনা এটা হতে থাকে যে এই ধরনের ভিডিও দেওয়া ঠিক কিনা। এই ভিডিওটা আমাকে গতকালকে সকালের দিকে একজন পাঠিয়েছিলেন, তো এবং আমারই একজন সিনিয়র ভাই, উনি বললেন যে দেখেন এটা কি ঠিক, এটা কি নৈতিকভাবে সেই কাজটা ঠিক করলো। তো আমি কালকেই চেয়েছিলাম এটা কিছু বলবো, কালকে না বলে ভালো করেছি, কালকে বলতে কালকে আমি সন্ধ্যার দিকে করতাম, বলতাম হয়তো ভালো করেছি, মানে তারপরে কিছু ফলো আপ ঘটনা আছে সেটাও আপনাদেরকে আমি বলবো। তবে আমি কালকে করি নাই কি কারণে সেটা একটু বলি। সেটা হলো এই ধরনের আজকাল সোশ্যাল মিডিয়া না নানা ধরনের কথাবার্তা কিন্তু থাকে, এবং সেই কথাবার্তার প্রেক্ষিতে নানা ধরনের ভুল বুঝাবুঝিও হয়। যেমন কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহর দুটো আপনার পোস্ট নিয়ে আমি কথা বলেছিলাম। তো একটা পোস্ট হাসনাত আবদুল্লাহ দিয়েছিলেন, আরেকটা পরে যেটা কথা বলেছিলাম, পরে হাসনাত আবদুল্লাহ আমাকে ফোন করে বলেছিলেন যে এই কথাগুলো তো আমি বলি নাই, ওইটা আসলে আমার না, আমার নামে অন্য কেউ চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলিও হয়, অন্য কেউ চালায়, এমনভাবে কথা বলে উনি বলেছেন। তো ওই অভিজ্ঞতার কারণে আমিও পরে দেখলাম যে হ্যাঁ না, ওনার বক্তব্যই ঠিক। তো সেই কারণে আমি কালকে আর করিনি। কিন্তু কালকে রাত 9টার দিকে হাসনাত আবদুল্লাহ নিজেই তার ফেসবুক পেজে, তার ভেরিফাইড ফেসবুক পেজে ওই যে ছবি ভিডিওটা, ওটার একটা ব্যাখ্যা দিয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন। উনি বলেছেন এই কাজটা ঠিক হয়নি। আমি প্রিয় দর্শক আপনাদের জন্য ওই পুরো ব্যাখ্যাটা, ওনার পোস্টে পুরো ব্যাখ্যাটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাবো। উনি লিখেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। উল্লেখ্য, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। ফ্যাসিবাদ উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা। আমার কাজের জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। হাসনাত আবদুল্লাহর এই যে পোস্ট আমি আপনাদের টোটালটা পড়ে শোনালাম, এই জন্যই পড়লাম যে এই পোস্টটা পড়ে আমি মুগ্ধ, আসলে মুগ্ধ, আমি খুবই খুশি হয়েছি। দেখেন, মানুষ মাত্রই ভুল করতে পারে। পৃথিবীতে আপনি একটা মানুষ খুঁজে পাবেন না, আমি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ রাখছি, এর বাইরে একটা মানুষ আপনি খুঁজে পাবেন না যার জীবনে কোনো ভুল নাই, পাবেন না। সবারই কিছু না কিছু ভুল আছে, কিন্তু সেই ভুলটা স্বীকার করতে পারার মতো মানসিকতা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ ভুল স্বীকার করে না, কিন্তু ভুল স্বীকার করতে চায় না। কিন্তু হাসনাত আবদুল্লাহ ডিটেল লিখে উনি ওনার ভুলটা স্বীকার করেছেন এবং উনি দুঃখ প্রকাশ করেছেন। এই যে মানসিকতা, এই যে চর্চা, এই যে আচরণ, এটাকে কিন্তু প্রশংসা করতেই হবে। আমি সেই ওনার সেই যে পোস্ট যেটা আছে, সেই পোস্টটা আমি দেখেছি এবং দেখার পর সেখানে আমি এটাও দেখেছি যে সেখানে কতগুলি মানুষ রিয়াকশন দিয়েছে, কতগুলি মানুষ কমেন্ট করেছে। আপনি শুনলে অবাক হবেন, আমি ম্যাক্সিমাম কমেন্টগুলো পড়েছি। আমি দেখেছি প্রায় এখানে যে 3 লাখ মানুষ এটাকে দেখেছে এবং মানে রিয়াকশন দিয়েছে, এবং
22,700 মানুষ এখানে কমেন্ট করেছে। এই মানে কমেন্টটা ওরা পোস্টটা 3,000 শেয়ার হয়েছে, মানে একটা বিশাল অনেক লোকের ইনভলভ হয়েছে এবং ম্যাক্সিমাম রিয়াকশনগুলি কিন্তু পজিটিভ রিয়াকশন। আমি কিছু কমেন্ট পড়ার চেষ্টা করেছি, সবগুলি কমেন্টে যে জিনিসটা নাকি কমন ছিল, প্রায় কমেন্টে অধিকাংশ কমেন্টে, সেটা হলো এই যে দুঃখ প্রকাশ করে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার যে প্রবণতাটা, যে কালচারটা, সবাই কিন্তু এটাকে প্রশংসা করেছেন এবং সবাই বলেছেন আপনি আগামী দিনেও এই চর্চাটা অব্যাহত রাখবেন। এই যে কথাটা বলছে, একজন লোক ভুল করেছে, ভুল স্বীকার করেছে, সবাই হুমড়ি খেয়ে সেখানে প্রশংসা করছে কেন? অথবা আমি এবার কেন ওনার একটা ভুল স্বীকার নিয়ে একটা কন্টেন্ট করতে যাচ্ছি, সেই ব্যাখ্যাটা একটু করতে চাই। আসলে আমাদের এখানে ভুল স্বীকারের কোনো কালচার নাই। কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের যোগাযোগ মন্ত্রী মিস্টার রবিউল আলম রবি, শেখ রবিউল আলম রবি, উনি কিন্তু চাঁদাবাজি নিয়ে একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন এটা চাঁদা এবং চাঁদা নেওয়া এবং চাঁদাবাজি নাকি এক না, আপোষে নিলে সেটা চাঁদাবাজি নয়, এরকম নানা রকম কাহিনী। এটা উনি ব্যাখ্যা দিতে পরের দিন আবার উনি এমনভাবে কথাটা বলেছেন যে ওনাকে আবার পরের দিন ব্যাখ্যা দিতে হয়েছে এবং সেই ব্যাখ্যা কি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে? আমার কাছে হয় নাই, অন্যদের কাছে কি হবে? কারণ উনি আগের দিন কি বলেছেন সেটা তো আমি নিজেই শুনেছি, ওটা তো ভিডিও এখনো আছে, উনি ব্যাখ্যা দিয়েছেন। এবং তারপরে উনি আবার দেখলাম গতকালকে আবার সেই একই কথা রিপিট করছেন। উনি আবারও বলছেন যে চাঁদাবাজির পক্ষে ওনার বক্তব্য দিচ্ছেন, চাঁদার পক্ষে দিচ্ছেন বক্তব্য। এখন এই যে জিনিসটা, উনি কিন্তু ওনার এই ভুলটাকেই সত্য প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা এরকম আগেও দেখেছি, অনেক পলিটিক্যাল লিডার একটা কথা বলে ফেলেন, পরে বলেন কি আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আর আমি ব্যাখ্যা করার কি আছে, ভিডিও চালাইছে, আপনি কি বলেছেন সেটা ভিডিও আমরা দেখেছি, তো ভিডিওতে আমরা ব্যাখ্যা কি করলাম? ওর তো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। এরকম অনেক উদাহরণ আপনি পাবেন। এর মধ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, তারপরে দেখেছি, তার আগে দেখেছি, পলিটিক্যাল লিডাররা ভুল স্বীকার করেন না। ভুল মানুষের হতে পারে এবং ভুল স্বীকার করাটাই মানবিক। যদি কেউ ভুল স্বীকার না করে তাহলে সে নিজেকে আর মানুষ মনে করে না, নিজেকে মহামানব বা আরব মনে করে অথবা ফেরেশতা মনে করে। ভাই, মহামানব অথবা ফেরেশতা সাজার চেষ্টা করেন না, মানুষ থাকেন। মানুষ থাকলে মানুষ আপনাকে আপনার কাছের লোক মনে করবে। এটুকু হাসনাত আব্দুল্লাহর প্রশংসা। এখন আরেকটা পয়েন্ট একটু কথা বলি। এই যে দৃশ্যটা আমি দেখেছি, ওই বাচ্চাটার হাতে কিন্তু একটা খেলনা পিস্তল ছিল, পিস্তলের মতো ছিল, ওটা খেলনা কিনা যায় না, খেলনাই হবে, একটা খেলনা পিস্তল ছিল। এবং খেলনা পিস্তল হাতে উনি যখন বলতেছেন হাসনাত আব্দুল্লাহর কথার প্রেক্ষিতে, তখন কি এই বাচ্চাটাকে কিন্তু এক ধরনের, আমার কাছে মনে হয়েছে, এক ধরনের অ্যারোগেন্সি শেখানো হচ্ছে। আমাদের বাচ্চাকে কিন্তু আমরা এভাবে মানুষ করব না। আমি যাই বাচ্চা হোক, আমি হাসনাত আব্দুল্লাহকে বলবো আপনার এটা রিয়াকশন হয়েছে, আপনি বলেছেন এটা আপনি নির্বাচনকালীন ওই টাইমটাতে আপনি এটা কাজটা করেছেন। নির্বাচন হয়ে গেছে তাও প্রায় আজকে 3 সপ্তাহ প্রায় হয়ে গেছে। কিন্তু তো এতদিন কিন্তু পরে যখন এটা ভাইরাল হয়েছে তখন আপনি বুঝতে পারছেন আপনি এটা ভুল করছেন। যখন আপনি সমালোচনার মুখে পড়ছেন তখন আপনি বুঝতে পারছেন এটা ভুল করেছেন। যে বাচ্চাটাই আপনার সঙ্গে এই বাক্যালাপে অংশ নিচ্ছিল, সে বাচ্চাটা কি জানে যে কাজটা ভুল ছিল তার? সে বাচ্চাটা কিন্তু জানে না। সে বাচ্চাটা কিন্তু এই ধরনের ধারণা নিয়েই বড় হতে থাকবে। তার শিক্ষা কিন্তু এটাই হবে যে হাতে একটা পিস্তল নিয়ে বলতে হবে ও চাঁদাবাজ, ও ঘুষখোর, ও মদখোর, এগুলি বলতে থাকবে। এখন এই প্রবণতাটাকে আপনি এতদিন কেন করেন না? এতদিন আপনি ওই বাচ্চাটাকে অথবা ওই বাচ্চার মাকে অথবা এদেরকে আপনি ভুলটা, আপনি যে ভুলটা ফেসবুকে স্বীকার করলেন, সেই ভুলটাকে ওদের কাছে স্বীকার করেছেন যে বাবা এই কাজটা তোমার বলা ঠিক হয় নাই, আমরা ওনাকে চাঁদাবাজ বলবো না। এটাও আবার আরেকটা ঝামেলা আছে। আরেকটা ঝামেলা কি আছে, যে এই যে আপনি বললেন যে ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এই কাজটি কোনোভাবে করা উচিত হয়নি। এই যে কথাটা বললেন, কোন কাজটা করা উচিত হয়নি এটা একটা আমি বুঝতে চাই। মানে মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলা উচিত হয়নি, নাকি মির্জা আব্বাসকে চাঁদাবাজ আমি বলতে পারবো, ক্লোজ গ্রুপে বলতে পারবো, কিন্তু এটাকে আমি পাবলিক করতে পারবো না, অথবা ভিডিও করলেও সেই ভিডিও ছড়িয়ে দিতে পারবো না, এটা ঠিক হয়নি। কোনটা? এটা কিন্তু আমার একটা বেসিক পয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে বলেছেন মির্জা আব্বাস চাঁদাবাজ, যদি নির্বাচনের সময় হয়ে থাকে তাহলে এই কথাটা কিন্তু আপনার যে সহকর্মী, আপনার দলের যে আরেকজন লোক মিস্টার নাসিরউদ্দিন পাটোয়ারি, উনিও কিন্তু নির্বাচনে প্রচারণা করার সময় সমানে বলে গেছেন। যদি আপনার বলা ঠিক না হয়ে থাকে তাহলে ওনার কি বলা ঠিক হচ্ছে? তখন যে তারা বললো, তখনও তো ওনার এই বক্তব্য সব শিশু কিশোর সবাই শুনেছে। তো ওইটা কি ঠিক ছিল ভাই? এই ব্যাখ্যাটা কিন্তু খুব জরুরি। আর আরেকটা কথা, যদি উনি চাঁদাবাজ আসলে হয়ে থাকেন, চাঁদাবাজ কিন্তু চাঁদাবাজ বলা কোনো অন্যায় না, বলতেই পারেন আপনি। তো চাঁদাবাজির জন্য আমাদের কি করা উচিত? আপনি আইনের আশ্রয় নেবেন,
কাউকে না কাউকে বলবেন, আইনকে মানে প্রশাসনকে বলবেন এই লোকটা চাঁদাবাজ, আমার হাতে তথ্য আছে, প্রমাণ আছে, সেটা আপনি সাপ্লাই দিবেন। সেটা সাপ্লাই না দিয়ে পাবলিককে যখন আপনি বলতে থাকেন, তখন তো আসলে আপনি এক ধরনের পাবলিক নিউসেন্স ক্রিয়েট করেন। সেটাও কি ঠিক? ভাবুন। আবার উল্টা দিকে আমি আরেকটা কথা বলি, এই যে এরকম চাঁদাবাজ কি তারেক রহমানই বা কেন মনোনয়ন দিলেন? তার মানে কি উনি যদি আসলে চাঁদাবাজ হয়ে থাকেন তাহলে তো এটা মারাত্মক একটা অন্যায় করেছেন। এই এতগুলি লোক তাকে ভোটই বা কেন দিল একজন চাঁদাবাজকে? সেটা কিন্তু একটা দেখার বিষয়। কাজে আমার বক্তব্যটা হলো যে মানুষের সমালোচনা করাই যায়, নানায় বেশি আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনার ভাষা যেন সংযত হয়, এবং সেই ভাষা আপনি যখন ক্লোজ ডোরে বলবেন, বন্ধু বান্ধবের মধ্যে বলবেন, তখনও যেন সংযত থাকে। যদি তখন সংযত রাখতে না পারেন তো পরবর্তীতে কিন্তু আপনি ভুল করতে পারেন। যেমন এই বাচ্চার সঙ্গে আপনি ভুলে বলে ফেলেছেন, ওটা কিন্তু অভ্যাসের কারণে বলেছেন। আপনি কিন্তু মির্জা আব্বাস চাঁদাবাজ এটা কিন্তু এই বাচ্চাকেই প্রথমবার বলেন নাই, আর অনেক বন্ধু বান্ধবের সঙ্গে বলছেন। বলতে বলতে এমন হয়ে গেছিল যে এটি আপনার কাছে স্বাভাবিক মনে হয়েছিল। যাই হোক, এই বিষয়গুলো আমার মনে হয় সবার একটু সচেতন থাকা উচিত। আমরা চাইবো কেউ চাঁদাবাজি করবেন না। যদি চাঁদাবাজি করেন তাকে কেউ চাঁদাবাজ বলতে গেলে হাতে কিছু তথ্য প্রমাণ সহ আপনারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তথ্যগুলি দিবেন। আবার বলবেন প্রশাসন তো কিছু করবে না, ভয় পাবে, তাহলে তারেক রহমানের কাছে দেন, ওনার যে নেতা তাদের কাছে দেন, এবং তাদেরকেও বলবো যে কোনো চাঁদাবাজকে আপনারা মনোনয়ন দিয়ে না, আমাদের নেতা বানায়েন না। সবচেয়ে বড় কথা হলো প্রত্যেককে সম্মান করতে হবে যার যার জায়গায় রেখে। এটা হলো আমরা শেখ হাসিনার সময় দেখেছিলাম। শেখ হাসিনা কতক্ষণ হলো গণভবনে মাছ ধরতো, কতক্ষণ তাহাজ্জুদের মুনাজাত দিত। তো একজনকে ফেসিস্ট সিস্টেমের কাঠামোর অনেক উপরে উঠানো হয়েছে। সবাই দুনিয়ার খারাপ, শেখ হাসিনা ভালো ছিল। এখনো এই পরিস্থিতি দেখতে পাচ্ছি, সবাই খারাপ, কেউ চাঁদাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী, কিন্তু একজন আল্লামা উপস্থিত হয়েছেন, উনি সব ভালো। উনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যান, বিদ্যুৎ কমিয়ে দেন, সব কিছু উনি ভালো কাজ করে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারও মেয়ে সন্তান আছে 2 জন, আপনার ওয়াইফ আছে, আমাদেরও মা বোন আছে। অনেক কষ্টের জায়গা যদি এই গণঅভ্যুত্থানের পরে কোনো বোনদের আমরা দর্শন হতে দেখি, প্লিজ মাপ চাই। বাংলাদেশে দর্শন আপনারা বন্ধ করুন, দ্রুত উদ্যোগ নিন, নাহলে আমরা রাজপথে নারীদের নিয়ে কর্মসূচি দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ। লাস্ট কথা যেটা, আমরা এখনো বিচার বুঝে পাই নাই। এতে যারা শহীদ ফ্যামিলি আছেন, আহত ভাইরা আছেন, তাদেরকে শেখ হাসিনা খুন করেছিল, আবার আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। এসব ফাইজলামি আপনারা বাংলাদেশে করবেন না। যদি আপনারা ফাইজলামি করতে চান তাহলে কিভাবে হলো আপনাদেরকে সাইজ করতে হয় সেটাও আমরা জানি। এখন আমরা আমাদেরকে বেয়াদব বলেন বা যা কিছু তা বলেন, কিন্তু আমরা অধিকারের প্রশ্নে সংস্কার, বিচার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, অধিকারের ক্ষেত্রে এক বিন্দু ছাড় দিব না। এটা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড কথা। এবং আপনারা যদি আসেন, রাজপথে লড়াই হবে, কিন্তু আমরা এই ক্ষেত্রে এক বিন্দু ছাড় দিতে রাজি না। এজন্য যারা আপনারা আজকে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, লড়াই মাত্র শুরু হয়েছে, ইনশাআল্লাহ লড়াই চলবে। তবে আমরা তাদেরকে একটু সুযোগ দিচ্ছি। এই সুযোগ মানে এটা না যে তাদেরকে আমরা একদম কার্ড দিয়ে দিয়েছি, যা ইচ্ছা বাংলাদেশে বসে করবে আর আমরা এখানে নাই, এমন না। আমরা এখনো বাইচা আছি, আমরা এখনো কোথাও বাইসা যাই নাই। তো এই জন্য যারা এখানে এসেছেন লন্ডন থেকে আর যেখান থেকেই, এই কাজগুলো ভাই আপনি দ্রুত করেন। ছোট ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, দর্শন বন্ধ করেন, বিচার করেন, রিফর্ম অ্যাসেম্বলি করেন, এরপর আপনি একটু শান্তিতে কাজ করেন। ধন্যবাদ সকলকে, উত্তরাবাসীকে। আমি এখানে ইলেকশন করার কথা ছিল, ভাগ্যের পরিক্রমায় ঢাকা 8-এ গিয়েছিলাম। ঢাকা 18-তে চাঁদাবাজি সন্ত্রাসী নাই এটা আমি বলি না, এখানেও আছে। উত্তরখান দক্ষিণখানে অনেক সন্ত্রাসী কার্যক্রম চলেছিল, আমাদের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপরে সেই সময় আক্রমণ চালানো হয়েছিল। আমরা সেই কাহিনীগুলো কিন্তু জানি, কারা করেছিল তারাও জানি। আমরা আপনাদেরকে বলবো হুঁশিয়ার, সাবধান। আর যদি এক পা বাড়ানোর চেষ্টা করেন তাহলে আমরা আপনাদেরকে মোকাবেলা করতে পারবো। ভোট কিন্তু একদম আকাশ পাতাল বেশি হয় নাই, কাছাকাছি হয়েছে। আমাদেরকে যারা ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে। এই জন্য হলে ধীরে সুস্থে কাজ করবেন, উচ্ছৃঙ্খল ভাবে গাড়ি চালাবেন না। বাংলাদেশের মানুষ ধীরে সুস্থ ভাবে চায়। এই যারা ড্রাইভিং সিটে বসেছে, রেকলেস ড্রাইভার হবেন না। ধন্যবাদ সকলকে, দোয়া করবেন। টাইম না, ইনশাআল্লাহ ভবিষ্যতে কথা হবে। এই চাঁদাবাজরাই মির্জা আব্বাসের ডুবাইতেছে। দেখেন ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি জানি আজকে বিভিন্ন ধরনের রাজনীতির লোক, আপনার নেতারা, যিনি পার্টি নেতা, তারা গিয়ে জানি তারে মনে করেন আপনার এক একটা মানে করতেছে, এক একটা বলতেছে, কোশ্চেন দিতেছে, উনি কিন্তু করতেছে। তো একটা দেখেন, মির্জা আব্বাস সাহেবের সামনে কিন্তু সাধারণ মানুষ কিন্তু যাইতে পারে না, তার কর্মীর জন্য তারা কিন্তু ধাক্কায় মনে করেন চাপায় দেয়। সাধারণ মানুষ মির্জা আব্বাস সামনে যাইতে পারে না, জানি সাধারণ মানুষ জানি মির্জা আব্বাসের কাছে গিয়ে কিছু বলবে, স্যার এরকম এরকম কেমনে হইলে দেশ চলে। তবু তার এই যে নেতাকর্মী আছে, এই নেতাকর্মীরা এই মির্জা আব্বাসের ডুবাইতেছে। এই চাঁদাবাজরাই মির্জা আব্বাসের ডুবাইতেছে। আমরা চাই মির্জা আব্বাস সাহেব, আপনি একটা সম্মানী লোক, আপনি আমাদের এই দেশের সম্মানী লোক। আমরা চাই আপনি ইনসাফের পক্ষে থাকেন, আপনি ইনসাফের পক্ষে থাকেন। কেউ বলতে পারবে না এই 2024-এ অংশগ্রহণ করেনি। এখন যারা এখন বলতেছে এই আন্দোলনে
আপনার ৭১ ধারণ করে না। আমরা বলতে চাই তাদেরকে, আমরা ৭১ পাইছি দেখে আজকে 2024 পাইছি। আজকে যারা এই ৭১ নিয়ে বিগত 54 বছর আপনার এই ৭১ বিক্রি করে খাইছে, তারাই আবার এই বলতেছে 24 বিক্রি করে খাইতে চাইতেছে তারা। আমরা 24 বিক্রি করতে দিব না, আমরা ৭১ও বিক্রি করতে দিব না। আমার কথা হলো, এখন একটা দেশের জনগণ চাঁদাবাজ চিনতে পারতেছে। দেশের জনগণ চাঁদাবাজ এখন চিনছে। 2024-এর আন্দোলনের পরে দেশের জনগণ চাঁদাবাজদেরকে বয়কট করবে। এই আন্দোলন ভাই, আমরা কিন্তু কেউরে মারি নাই, আমরা কিন্তু কেউরে ধরি নাই, আমরা কিন্তু আন্দোলন করছি। শেষমেশ মুখোমুখি দেখা হলো পাটোয়ারি এবং মির্জা আব্বাসের। আর প্রথম দেখাতেই পাটোয়ারি যা বলল তা শোনার জন্য রীতিমতো কেউই প্রস্তুত ছিল না। দর্শক, আপনাদের নিশ্চয়ই ঢাকা ৮ আসনের কথা মনে আছে। সদ্য সমাপ্ত নির্বাচনে এই আসনটি নিয়ে পুরো দেশবাসীর নজর ছিল। কেন নজর থাকবে না বলুন? একদিকে বিএনপির মতো বিশাল দলের হেভিওয়েট নেতা বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস, আর অন্যদিকে এনসিপির তরুণ মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ভোটের মাঠে তাদের দুজনের লড়াইটা ছিল রীতিমতো সিনেমেটিক। একে অপরকে ছেড়ে কথা বলেননি কেউই। এই দুইজনের রাজনৈতিক ফাইট নিয়ে পুরো দেশবাসী দারুণ মজা পেয়েছে। চায়ের কাপে ঝড় উঠেছে। সবাই রীতিমতো পপকর্ন হাতে নিয়ে এই দুই নেতার স্নায়ুযুদ্ধ উপভোগ করেছে। কিন্তু নির্বাচন তো শেষ। এখন তাহলে কি চলছে? রাজনীতিতে একটি কথা আছে, এখানে শেষ বলে কোনো কিছুই নেই। আর এই কথাটা যে কত বড় সত্যি সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি খুব ভালো করেই প্রমাণ দিয়েছেন। নাসিরউদ্দিন মানুষটা একটু অন্য ধাঁচের। তিনি রাজনীতিটা খুব ভালো করেই বোঝেন। শুধু বোঝেনই না, সেটা খুব মজার ছলে, খুব হিউমারাস ওয়েতে মানুষের সামনে তুলে ধরতে পারেন। তার এই গুণের কারণেই তিনি তরুণদের কাছে এত বেশি জনপ্রিয়। আজকের মূল ঘটনায় আসি। শনিবার রাতে রাজধানী ঢাকার আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। আয়োজক ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখানে কে ছিল না? পুরো চাঁদের হাট যাকে বলা হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে বিএনপির অনেক সিনিয়র নেতা, বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই সেখানে হাজির ছিলেন। আর সেই ভিড়ের মাঝেই উপস্থিত ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ইফতার মাহফিল শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি তার নিজের ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন। আর সেই পোস্ট পরেই এখন নেট দুনিয়া হাসির রোল। কিন্তু এই হাসির আড়ালে তিনি অনেক বড় বড় রাজনৈতিক মেসেজ দিয়ে গেছেন। এই জায়গাটিতেই নাসিরউদ্দিনের আসল ম্যাজিক। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন যে ইফতার মাহফিলে তিনি সবার সাথে হাত মেলানোর বা মুসাফা করার চেষ্টা করেছেন। দলমত নির্বিশেষে সবার সাথে তিনি কথা বলেছেন। এর মধ্যে কয়েকজনের সাথে তার কথোপকথন ছিল দারুণ ইন্টারেস্টিং। প্রথমেই আসা যাক জামায়াতে ইসলামীর আমিরের কথা। নাসিরউদ্দিন তাকে গিয়ে সালাম দিয়ে বলেছেন, আমার জন্য দোয়া করবেন। আমির সাহেব বেশ সুন্দর করে উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, তোমার জন্য দোয়া ও দাওয়া দুটোই রইল। খুব মিষ্টি একটা রাজনৈতিক কুশল বিনিময়, তাই না? কিন্তু আসল চমকটা তিনি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলার সময়ে। দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা হলে মানুষ সাধারণত কি বলে? অনেক ফরমাল কথা বলে। কিন্তু নাসিরউদ্দিন তো নাসিরউদ্দিনই। তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে গিয়ে বলে বসলেন, বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল। দর্শক, ভাবুন তো একবার, এত বড় একটা রাজনৈতিক ইভেন্ট, সেখানে তিনি হাসতে হাসতে হিউমারের ছলে কত বড় একটা সত্য কথা বলে দিলেন। বিএনপির এই ফ্যামিলি কার্ড যে গত নির্বাচনে একটা বিশাল ফ্যাক্টর ছিল, সেটা তিনি রসিকতার মোড়কে প্রধানমন্ত্রীর সামনেই স্বীকার করিয়ে নিলেন। তারেক রহমানও হয়তো ওই বুদ্ধিদীপ্ত কথায় বেশ মজা পেয়েছেন। তিনি হাসি মুখেই জবাব দিয়েছেন, এটা শুরু করেছি, খুব শীঘ্রই সারা বাংলাদেশে চালু হবে। এই হলো নাসিরউদ্দিন। কোনো কঠিন সমালোচনা নয়, কোনো রাগারাগি নয়, জাস্ট একটা ছোট্ট জোকস। আর তাতেই বেরিয়ে এলো রাজনীতির আসল চাল। এরপর তিনি কথা বলেছেন মঈন খানের সাথে। তাকে জিজ্ঞেস করেছেন কেমন আছেন। মঈন খানও বেশ আন্তরিকতার সাথে তাকে বাসায় দাওয়াত দিয়েছেন। তবে নাসিরউদ্দিন যে সবসময় শুধু মজাই করেন তাই নয়, তিনি জানেন কখন কোথায় সিরিয়াস হতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের সাথে দেখা করে তিনি রসিকতা করেননি। সেখানে তিনি একদম পয়েন্টে কথা বলেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে বলেছেন, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন। একজন তরুণ নেতা হিসেবে দেশের মানুষের দাবির কথা তিনি ঠিকই তুলে ধরেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে আশ্বস্ত করে বলেছেন, সঠিক সময়ে বিচার নিশ্চিত করতে একটুও সময় লাগবে না। দর্শক, এতক্ষণ তো অন্য নেতাদের কথা শোনা গেল। আপনাদের মনে হয়তো নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে সেই ভাইরাল প্রশ্নটা, ঢাকা ৮ আসনের সেই পুরনো প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের সাথে আসলে কি হলো? তাদের দেখা করার পর ঠিক কি ঘটেছিল? পাটোয়ারি সোজা গিয়ে মির্জা আব্বাসের সামনে দাঁড়ালেন। চোখে মুখে কোনো রাগ বা ক্ষোভ নেই, বরং হাসি মুখেই তিনি মির্জা আব্বাসকে বলে বসলেন,
ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন। দর্শক, কি বুঝলেন এখান থেকে? এই একটা ছোট্ট লাইন কিন্তু অনেক বড় কথা লুকিয়ে আছে এর ভেতর। ভোটের মাঠে মির্জা আব্বাস তাকে এক চুলো ছাড় দেননি। তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তাদের মাঝে। সেই পুরনো হিসাব নিকাশটাকেই নাসিরউদ্দিন কত সুন্দর করে, কত সাবলীল ভাবে একটা মজার অনুযোগের মাধ্যমে প্রকাশ করলেন। ছোট ভাই বলে তিনি প্রবীণ নেতাকে সম্মানও দেখালেন, আবার নিজের আক্ষেপটাকেও মজার ছলে জানিয়ে দিলেন। শুধু তাই নয়, তিনি কিন্তু মির্জা আব্বাসকে নিজের বাসায় ইফতারের দাওয়াতও দিয়ে দিয়েছেন। এই যে রাজনৈতিক শিষ্টাচার, ভোটের মাঠের রেশারেশি ভুলে গিয়ে হাসি মুখে একসঙ্গে ইফতারের দাওয়াত দেওয়া, এটাই তো সুস্থ রাজনীতির লক্ষণ, তাই না? কিন্তু গল্প এখানেই শেষ নয়, আসল টুইস্ট তো এখনো বাকি। ইফতার শেষ, সবাই সবার মতো বিদায় নিচ্ছেন। একই টেবিলে বসে আছেন প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা সহ আরো অনেক রথী মহারথী। নাসিরউদ্দিন যখন সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন, তখন মির্জা আব্বাস তাকে উদ্দেশ্য করে একটা কথা বলে বসলেন। খুব ছোট একটা কথা, কিন্তু বেশ ইঙ্গিতপূর্ণ। তিনি বললেন, দুষ্টুমি করবা না। একবার ভাবুন অবস্থাটা, একজন প্রবীণ নেতা একজন তরুণ নেতাকে বলছেন দুষ্টুমি করবা না। অনেকটা যেন বড় ভাই ছোট ভাইকে আদর করে শাসন করছেন। কিন্তু নাসিরউদ্দিন কি চুপ থাকার পাত্র? তিনি যে রাজনীতিটা কত গভীরভাবে বোঝেন তার প্রমাণ তিনি ঠিক মুহূর্তে দিয়েছেন। তিনি হাসতে হাসতে এমন একটা জবাব দিলেন যা শুনে আশেপাশের সবাই চমকে গেছেন। নাসিরউদ্দিন শান্ত গলায় বললেন, ছোট ভাইয়ের ছিটটা এভাবে কেড়ে না নিলেও পারতেন। দর্শক, একটু খেয়াল করে দেখুন, এখানে কোনো ঝগড়া নেই, কোনো কাদা ছোড়াছুরি নেই, কিন্তু কথার মারফেসটা কতটা ধারালো। ঢাকা ৮ আসনের নির্বাচন নিয়ে তার যে একটা নীরব আক্ষেপ আছে, সেটা তিনি কোনো কঠিন ভাষায় বললেন না। খুব মিষ্টি করে হাসতে হাসতেই মির্জা আব্বাসকে শুনিয়ে দিলেন। হাসি ঠাট্টার আড়ালে তিনি বুঝিয়ে দিলেন ছিটটা আসলে মির্জা আব্বাস তার কাছ থেকে কেড়ে নিয়েছে। এই হলো নাসিরউদ্দিন পাটোয়ারির সিগনেচার স্টাইল। তিনি কঠিন সত্যটাকে খুব সহজে, খুব মজার উপায়ে মানুষের সামনে তুলে ধরতে পারেন। তার হিউমার বা রসবোধটাই তার সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। তিনি খুব ভালো করেই জানেন মানুষকে কিভাবে এঙ্গেজ করতে হয়, কিভাবে একটা সিরিয়াস রাজনৈতিক বিষয়কে মজার ছলে সাধারণ মানুষের ড্রয়িং রুমে পৌঁছে দিতে হয়। সেটা নাসিরউদ্দিন পাটোয়ারির থেকে ভালো খুব কম নেতাই জানেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাসের এই খুনসুটি শুধু একটা ইফতার মাহফিলের সাধারণ গল্প নয়, এটা বাংলাদেশের রাজনীতির একটা নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। তরুণরা যখন রাজনীতিতে আসে, তখন তারা যে শুধু বয়সেই তরুণ থাকে তাই নয়, তাদের চিন্তা ভাবনা এবং উপস্থাপনের যে নতুনত্ব থাকে সেটাই প্রমাণ করলেন পাটোয়ারি। তো দর্শক, আপনার কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথাগুলো শুধুই কি হাস্যরসাত্মকের জন্যই, নাকি পাটোয়ারি এখানে অনেক বড় রাজনৈতিক কোনো ইঙ্গিত দিয়েছেন, যেখানে প্রত্যেকটি কথার পিছনে লুকিয়ে আছে অন্য এক চরম সত্য বাস্তবতা? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। তো এখন ব্যক্তিগতভাবে আপনারা কি মনে করছেন জানাবেন কমেন্ট করে আপনাদের মতামতটা। হাসনাত আবদুল্লাহকে ধন্যবাদ জানাই নিজের ভুল নিজে বুঝতে পারার জন্য এবং ভুল স্বীকার করার জন্য। আসলে নিজের ভুল নিজে ধরতে পারাটাই সবথেকে বড় শক্তি, এবং নিজের ভুল নিজে স্বীকার করার সাহস কিন্তু সবার থাকে না। ধন্যবাদ দিতে চাই এজন্য হাসনাত আবদুল্লাহকে, যে নিজের ভুল বোঝে এবং ক্ষমা চাই সেটি নিয়ে সে কিন্তু দুর্বল নয়, সে হচ্ছে সাহসী। রাজনীতি প্রতিহিংসার নয়, রাজনীতি হোক প্রতিযোগিতার। অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহকে, ধন্যবাদ জানাই তিনি এই স্ট্যাটাস দিয়েছে সেজন্য। ভিডিওটা দেখে তবে অনেক মজা পাইছি, চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই যা এখানে মানে হাসি পাইছি। যাই হোক, তবে ভাই একটা কথা শেষমেশ বলতেই হয়, বাপকা বেটা নাসিরউদ্দিন পাটোয়ারি সারাদিন মির্জা আব্বাসরে খোঁচাইতে থাকছিল, খোঁচাইতে এখন তার ছেলেটাও ভাই শুরু করছে। ভালো থাকবেন, আপনারা জানাবেন আপনাদের মতামত। হাসনাত আবদুল্লাহর এই দুঃখ প্রকাশ এবং এই ভিডিওকে কেন্দ্র করে যে ক্ষমা চাওয়া, এটা নিয়ে আপনারা কিভাবে দেখছেন বিষয়টি অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, কি বলতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।